আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস কোন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হালিমা আক্তার, সহকারী শিক্ষক, বিষয় বাংলা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের মজার একটি কবিতা। আর সেই কবিতার নাম হচ্ছে ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড় কবিতাটি লিখেছেন জসীমউদ্দীন। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই কবিতাটি লিখেছেন জসীমউদ্দীন। জসীমউদ্দীনকে আমরা পল্লীর কবি নামেও জানি এবং চিনে থাকি। তো এই জসীমউদ্দীন তার কবিতা, গল্পে, গ্রন্থে, পল্লী জীবনে তার প্রত্যেকটি কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে গ্রন্থগুলো রচনা করেছেন। এই জন্য তাকে পল্লী কবি বলা হয়। তো জসীমউদ্দীন শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে জসীমউদ্দীন সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। এই জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। তো তিনি তার কাব্যগ্রন্থ, গল্প, তারপর কবিতা, উপন্যাস এগুলোতে আগে করেছে। তিনি পল্লী জীবনে যে বাস্তব চিত্রগুলো রয়েছে তার কবিতা, এগুলো সবসময় আলোচনা করেছেন। তো জসীমউদ্দীন ছোটদের জন্য কিন্তু অনেক সুন্দর কবিতা এবং গদ্য রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অনেক সুন্দর। তার কবিতাগুলো কবর, তার কবিতাটা আছে যেটা আমরা কবর, এটা তোমরা জানতে পারবে এবং তোমরা অনেকে কিন্তু এটা আবৃত্তিও করে থাকো, শুনি আমরা। তো নকশিকাঁথার মাঠ এবং সুজনবাদের ঘাট তিনি লিখেছেন। আর ছোটদের জন্য তিনি লিখেছেন ডালিম কুমার, হাসু ও এক পাশাপাশি। তো এই আমাদের পল্লী কবি জসীমউদ্দীন, তিনি 1976 খ্রিস্টাব্দে 13 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে যাই। তো আমাদের ক্লাস নম্বর আছে 8। আর আমার এখানে মোবাইল নম্বর আছে, তোমরা এখানে আমাকে প্রয়োজনে ফোন করতে পারো, জেনে নিতে পারো। তো আজকে আমাদের কবিতার নাম হচ্ছে ফুটবল খেলোয়াড়, জসীমউদ্দীন। তোমরা বই নিয়ে বসতে পারো, অথবা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনলে তোমরা বুঝতে পারবে। তো আমি পাঠ করছি, তোমরা এবার একটু মনোযোগ দিয়ে শুনো। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতে ক্ষতে খ্যাতি দেখা তার। তো মেস যেখানে কয়েকজন ছাত্র মিলে রুম ভাড়া করে লেখাপড়া করে, যাদের অন্য শহরে বাড়ি ঘর থাকে না, তারা অনেকে মিলেমিশে বন্ধু বান্ধব মিলে রুম ভাড়া করে থাকে, সেটাকে আমরা মেস বলে থাকি। সেখানে ইমদাদ হক নামে এক ব্যক্তি, তিনি ফুটবল খেলতে খুব পছন্দ করেন, এই জন্য বলা হয়েছে ফুটবল খেলোয়াড়। তার হাতে পায়ে মুখে শত আঘাতে ক্ষতে খ্যাতি লেখা তার। তাকে দেখে তার হাতে পায়ে মুখে শত শত আঘাত রয়েছে, তার এগুলো দেখে তাকে মনে হয় যেন তার খ্যাতি আছে খেলায়। তো সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে রাত হয়ে বিছানাতে। তো সন্ধ্যাবেলায় দেখা যায় তাকে, যে তার হাতে পায়ে যে ব্যথা পেয়েছে, ক্ষত হয়েছে, সেখানে পটি বাঁধছে, পট্টি, কাপড়ের টুকরা দিয়ে যে পট্টি বেঁধে দেওয়া হয় ব্যথার স্থানে বা ক্ষতস্থানে, সেটা সন্ধ্যাবেলায় এই কাজটা করা হয়, তার হাতে পায়ে পটি বেঁধে দেওয়া হয়। মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাঠ হয়ে বিছানাতে, তিনি কাঠ হয়ে একদম হাতে পায়ে যে গিটগুলো আছে, গিরেগুলো আছে, সেইগুলোতে ওষুধ দিয়ে মালিশ করে দেওয়া হচ্ছে। মেসের চাকর হয় রবেজন সেক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে ছাড়ে। তো মেসেজে থাকা হয়, সেই মেসেজে রান্না বান্না বা এখানে যে কাজকর্ম করে চাকর, তার নাম রবেজান। তিনি কি করেন, এই ফুটবল খেলোয়াড় ইমদাদ হককে স্যাক দেন, তার ব্যথাস্থানে কি করেন, কাপড় গরম করে ব্যথাস্থানে স্যাক দেন। তো এইটা দিলে ব্যথাস্থানটা কিছুটা ভালো লাগে, আরাম লাগে। তো রবেজান কি করে, বাংলা হাড়ে কাপড়, গরম কাপড় দিয়ে স্যাক দেয়। আর ইমদাদ হক কি করেন, সারা রাত চটপট করেন এবং ব্যথায় এত পরিমাণ তিনি কেঁদে কেঁদে ডাক্তার নাকি
ডাক ছাড়েন। তো আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো ভাই, ফুটবল টিমে বড় হয়ে কবু দেখিতে পাবো না তাই। তো তার যে এই অবস্থা, সন্ধ্যেবেলা থেকে রাতে সারা রাতের যে তার অবস্থাটা হয়, এই অবস্থা দেখে আশেপাশে যারা আছে তারা সবাই ভেবে নেয় যে আর ইমদাদ হক খেলতে পারবে না, সে একদম পঙ্গু হয়ে গেছে। 6 মাসে মানে তার সুস্থ হতে অন্তত 6 মাস লাগবে, এরকম তার ব্যথা, তার কান্না চিৎকার দেখে মনে হয়। তো এবং তারা মনে মনে আফসোসও করে যে ফুটবল খেলায় এই ইমদাদ হককে, মানে এত বিখ্যাত একটা লোক ইমদাদ হক, তাকে আর দেখতে পারে না, মানে এটা তাদের কষ্ট হয়। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য করিয়া ভাঙ্গা খাটিয়ার পরে। তো সকালবেলায় এখন ভোরবেলায় আশেপাশের লোকজন যারা আছেন তারা তার খোঁজখবর নিতে গিয়ে তার ঘরে যান। তার ঘরে গিয়ে দেখেন কি বিছানা শূন্য পড়ে আছে ভাঙ্গা খাটিয়ার পরে। ইমদাদ হক নেই, যিনি এত সন্ধ্যা থেকে রাত্রে যে সারা রাত ছটফট করেছেন ব্যথা, তিনি সকাল হতে কি হলো বিছানায় নেই, উঠে পড়েছেন। টেবিলের পরে ছোট বড় যত মানুষের শিশিগুলি, উপহাস যেন করিতেছি মোড়ে ছিপি পড়া দাগ তুলি। এখানে টেবিলের ওপর তার যত ওষুধের শিশিগুলো রয়েছে টেবিলের উপর, সেগুলো তাকে দেখে মনে হয় যে উপহাস করছে, যে এই ব্যথার ওষুধ দিয়ে ইমদাদ হকের রাত্রেবেলা মালিশ করা হয়েছিল, মানুষজন ভেবেছিল ছলছল করতে পারে না, এখন সেগুলো দেখে মনে হচ্ছে যে ওগুলো উপহাস করছে। সন্ধ্যাবেলায় খেলার মাঠে দিয়ে চেয়ে দেখি বিস্ময়ে মোদের এমএসএ ইমদাদ হক আগে চোখে বল করে। সন্ধ্যাবেলায় খেলার মাঠে কি হয়, মানে অবাক, এই ইমদাদ হককে দেখে অনেক অবাক হয়ে যায় যে তিনি কি করেন, বল আগে ছুটে হয়ে যান এবং তার ভিতরে একটা এমন কাজ করে জিততেই হবে। ইমদাদ হক এই কাজটা সবসময় করে থাকেন। তিনি কি করেন, বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মায়ের খেলা। ড্রিবলিংটা হচ্ছে এখানে একটা কৌশল, এখানে ইমদাদ হক বল সামনে নিয়ে যাওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেন। এটা পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে সামনে নিয়ে যাওয়ার একটা কৌশল। তো তিনি কি করেন, এই ড্রিবলিং এর মাধ্যমে বাম পায়ে বল এবং ডান পায়ে খেলা মেরে সামনে নিয়ে যান। ভাঙা পায়খানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা। এখানে তার যে আগে যে শত শত আঘাত ছিল হাতে পায়ে, সেগুলো একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়নি। তো সেই আঘাতপ্রাপ্ত হাত পা নিয়ে কিন্তু তিনি খেলা করছেন এবং তার খেলাটার এতই উৎসাহ নিয়ে খেলছেন যেন এই হাতে পায়ে ব্যথাগুলো কিছু না লাগছে, কিন্তু মাঝে মাঝে এগুলো বাজের মতো ব্যথা করছে, বর্তমানের বাজ, যেটা তোমরা শুনে থাকবে যে ভীষণ শব্দ করে, ঝড়ের সময় যে ভীষণ শব্দ করে বিদ্যুৎ চমকা বিদ্যুৎ প্রকাশ করে, তখন এটা বাজে, মানে বজ্রটিকে বজ্র করা হয়। এই বজ্র মতো তার মানে খেলা শুরু করেছেন তিনি। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো, গোলের ভিতরে গড়ের ছুরিয়া দাও। আশেপাশে দর্শকরা যারা আছেন তারা ইমদাদ হককে আগ্রহ উৎসাহ দেওয়ার জন্য তারা আগ্রহ বলছেন যে ইমদাদ হককে উৎসাহ দিয়ে বলছে চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে যাও, মানে একটা বাতাস যে আছে সেই বাতাসের মতো ছুটে চলতে উৎসাহ দিচ্ছে দর্শকরা। দর্শকরা বলছে জোরে আরো জোরে মারো, একদম গোলের ভিতরে বলটা ছুড়িয়ে দাও। আসলে এটা ইমদাদ হককে দর্শকরা আগ্রহ দেওয়ার জন্য এটা বলা হয়েছে। তোমরা খেলা দেখলে দর্শকদের চিৎকার চেঁচামেচি করে, তোমরা এগুলো বুঝতেই পারো, জানো। এবং তো দর্শকরা কি বলছেন, গোল 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 চারদিক হতে ওঠে কোলাহল ফল, জীবনের পর মরণের পর সব বাধা পাই না। তো এখানে দর্শকরা চিৎকার করছে যে গোল গোল গোল, যখন গোল হয়ে যায় তখন চারদিক হতে কিন্তু কোলাহল কলরব হয়ে ওঠে, একদম গোলমাল মানে আওয়াজ শব্দ করে দর্শকরা বলতে থাকে। তো এখানে জীবনের পর মরণের পর সব বাধা পায় দল। আর ইমদাদ কি করেছেন, একদম জীবনকে এবং মরণকে হাতে রেখে কিন্তু তিনি সব বাধা অতিক্রম করে তিনি দলের যে জিত এর আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। গোল 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 মোদির মেসে ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনলো আজি।
তিনি তার দলের যে ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন, তারা দর্শকরা খুবই খুশি হয়েছেন, তার সমর্থক যারা আছেন খুব খুশি হয়েছেন। তো দর্শক দলে ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসির ঘরে। তো এভাবে সন্ধ্যা ঘুরে একদম রাত হয়ে যায়, রাতে খেলা শেষ হয়ে যায়। তো দর্শকরাও যার যার ঘরে ফিরে যাচ্ছে এবং তারা কিন্তু কথা বলে বলে কলরব করে যাচ্ছে যে ইমদাদ হক আমাদের ভাগ্য ভালো করেছে, সেই খেলা ভালো করেছে, এরকম গল্প করতে করতে ওনারা কি করেছে, বাড়ি ফিরে যাচ্ছে। আর এদিকে ইমদাদ হক খোরাতে খোরাতে, আর ইমদাদ হক তো হাতে পায়ে খুব ব্যথা পেয়েছেন, কারণ হয়তো আক্রান্ত, যার কারণে হাত পা ব্যথা নিয়ে তিনি কোরাতে কোরাতে তার মেসের ঘরে ফিরে যাচ্ছে, তার রুমে যাচ্ছে। মেসের চাকর হয়রান হয়, পায়েতে মালিশ মাখি, বেগুন রাত্র কেটে যায় তার চিৎকার করে রাখি। তো এই সন্ধ্যাবেলায় যে তার মেসের ঘরে প্রবেশ করে, তো মেসে যে চাকর থাকেন রবিজন, ইমদাদ হককে দেখে চাকর একদম হয়রান হয়ে যান, প্যারাশানি হয়ে যান, আর উনি কি করেন, হাতে পায়ে মালিশ করে দেন। তো বেগুন রাত্র মানে একদম ঘুমাতে পারে না, ব্যথা এত প্রচন্ড ব্যথা, যার কারণে ইমদাদ হক ঘুমাতে পারে না, এটাকে বেগুন রাত্র বলা হয়েছে, মানে নির্ঘুম রাত। তার কি করে চিৎকার, মানে ব্যথার দ্বারা চিৎকার করছে, চিৎকার করে বলে রাত্র কেটে যায়, ঘুমাতেই পারে না, এটাকে বলা হয়েছে বেগুন রাত্র। সকালে সকালে দৈনিক খুলে মহাকলরব করে, ইমদাদ হক কালজে ফিরেছে কমই তা নজরে পড়ে। তো সকালবেলা আবার ইমদাদ হকের প্রশংসা শুরু হয়ে যায় মানুষের, জনগণের মুখে মুখে একদম ইমদাদ হককে নিয়ে আলোচনা করে যে কাল যে ইমদাদ হক আমাদের মাটি খেয়েছিল, সেরকম খেলা কিন্তু খুব বেশি নজরে পড়ে না, খুব বেশি দেখতে পারে না। আসলে ইমদাদ হক খুব মন প্রাণ দিয়ে কিন্তু খেলাটা করেন। আসলে আমাদের এই জসীমউদ্দিন এই কবিতার মধ্যে খেলার ছলে যে একটি আদর্শ তুলে ধরেছেন, সেই আদর্শটা হলো নিজের যোগ্যতার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করার চেষ্টা করে, আসলে সেটা সফল হতে পারে, সেটা সফল করাও সম্ভব হয়। তোমরা বুঝতে পেরেছো, এখানে আমরা পুরো কবিতাটার মধ্যে পেয়েছি ইমদাদ হকের খেলার প্রতি যে তার আকর্ষণ, তার আগ্রহ এবং উৎসাহ, সেটা তার একান্ত মন থেকেই ছিল, ভালোবেসেই করেছিল। এই জন্য তিনি কিন্তু একদম হাতে পায়ে ভাঙা সবকিছু ক্ষত আহত নিয়ে কিন্তু তিনি তারপরও সফল হতে পেরেছিলেন, কারণ ওনার মধ্যে একটা আবেগ ছিল যে আমাকে জিত আনতেই হবে, আমার দলের জয়টা ছিনিয়ে আনতে হবে। আসলে মানুষ যদি চেষ্টা করে, মন থেকে যদি আপ্রাণ চেষ্টা করে, সেটা সম্ভব হয়, সফল করা সম্ভব হয়। এই কবিতার মধ্যে আমাদের জসীমউদ্দিন এই কথাটি বোঝাতে চেয়েছেন। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের বাড়ির কাজ থাকবে শব্দার্থ। আমাদের এই যে কবিতাটা আমরা পড়েছি, এই কবিতার যে আমাদের শব্দার্থ আছে, আমাদের পাঠ্য বইয়ে শব্দার্থ, এটা পাঠ্য বইয়ের শব্দার্থ আমি তোমাদের সুবিধার্থে লিখে নিয়ে আসছি। তোমরা খুঁজে বের করতে আসলে অবশ্যই কষ্ট হয়, তো তোমরা এখান থেকেও লিখতে পারো, তোমরা পাঠ্য বই থেকে লিখতে পারো। তোমরা শব্দগুলো একটু দেখো, আমি যে লিখে নিয়ে এসেছি শব্দার্থ, এগুলো শব্দ আর আমি এখানে অর্থ লিখে নিয়ে এসেছি। তো শব্দ হচ্ছে ক্ষত। ক্ষত শব্দের অর্থ হচ্ছে শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। তোমরা বুঝতে পেরেছো, ক্ষত যে জায়গাটা বলা হয়, শরীরের কোনো জায়গায় কেটে গেলে বা আঘাত পেলে সেই স্থানটাকে আমরা ক্ষত বলে থাকি। পটি, কাপড়ের লম্বা টুকরা, কাপড়ের একটা লম্বা টুকরা, যেটা দিয়ে আমরা ব্যথা স্থানে বা আক্রান্ত স্থানে পট্টি বেঁধে থাকি, এটাকে পট্টিও তুলে নিতে পারো। কাপড়ের লম্বা টুকরা অথবা পট্টি, দুটোকে একটা লিখলেই হবে। মালিশ, যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়। কিছু ওষুধ থাকে যেগুলো আমরা মরণ জাতীয় ওষুধগুলো, সেগুলো আমরা কি করি, আক্রান্ত স্থানে বা ক্ষত স্থানে চেপে চেপে মালিশ করি। ড্রিবলিং, একটা ফুটবল খেলার একটি কৌশল। ড্রিবলিং শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। তোমরা যখন ফুটবল খেলা হয়, তোমরা খেয়াল করেছো অনেক খেলোয়াড়রা এই কাজটা করে থাকেন। এটা আসলে ফুটবল খেলার একটা কৌশল। ওনারা কি করেন, পায়ে পায়ে বলটা গড়িয়ে নিয়ে কৌশলে একদম গোল দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যান। বজ্র, ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পায় বা বাজ।
তোমরা দুটো থেকে একটা লিখতে পারো, বাজও লিখতে পারো, সমস্যা হবে না। আসলে এই শব্দের অর্থ হলো তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছে, লেখা হয়েছে। অনেকে বাজ বলে বুঝতে পারবে না, সেই জন্য আমি সব অর্থটা প্রথমে লিখে নিয়ে এসেছি। ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া। ঝড় যখন হয়, তখন যে আমরা জোরে কিছু আওয়াজ শুনি, বিদ্যুৎ চমকায়, তখন এই আওয়াজটাকে আমরা বজ্র বলি বা বাজ বলি। কোলাহল, কোলাহল হলো অনেক মানুষের শোরগোল বা গোলমাল আওয়াজ। কোলাহল বলতে আমরা অনেক মানুষের যে অনেক মানুষ একসাথে থাকলে কথা বললে যে আওয়াজটা হয়, গোলমাল শোনা যায়, সেটাকে আমরা বলে থাকি কোলাহল। মহাকলরব, কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি বা আওয়াজ। মহাকলরব অর্থ হয় ভীষণ চিৎকার বা চেঁচামেচি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই শব্দার্থটা নিয়ে কনফিউজ আছো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে। তো তোমরা এটা মহাকলরব, মহাকলরব শব্দের অর্থ লিখবে ভীষণ চিৎকার বা চেঁচামেচি। আমি তোমাদেরকে এটা বোঝানোর অর্থে নিয়ে এসেছি। কলরব শব্দের অর্থ হচ্ছে অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি বা আওয়াজ, এটাকে আমরা মহাকলরব বলে থাকি। অনেক মানুষ যেখানে একসাথে চেঁচামেচি করে, মানে জোরে আওয়াজ করে কথা বলে, এটাকে আমরা মহাকলরব বলে থাকি। তো তোমরা এখানে ভীষণ চিৎকার বা চেঁচামেচিও লিখতে পারো, সমস্যা হবে না, একটা হলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ক্লাসের মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমাদের এই ক্লাসটি। তো তোমরা এই বাড়ির কাজ, এই শব্দার্থগুলো বাড়ির কাজ করে তোমরা অবশ্যই স্কুলে হাতে জমা দিবে। আর কোনো সমস্যা হলে বা প্রয়োজন যদি মনে করো, তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।